নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের নিবেদন সুনীল গাঙ্গুলির সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ। বিবাহ দেবার পর সুহাসিনীকে তিনি একদিনের জন্য শ্বশুরালয়ে যেতে দেননি। এই জন্যই তিনি এবার অনেক দেখে শুনে গরিব ঘর থেকে একটি সচ্চরিত্র ছেলেকে জামাই করেছেন এবং বিবাহের আগেই শর্ত করে নিয়েছিলেন যে তাকে ঘর জামাই হতে হবে। সবই ঠিকঠাক চলছিল। তারপর মেয়ে নিজেই কৃষ্ণনগর বেড়াতে যাবার জন্য আবদার করল। বিধুশেখর তখন ভেবেছিলেন যাক, ঘুরে আসুক, কৃষ্ণনগর স্বাস্থ্যকর জায়গা। তখন কেউ তাকে একবার বলতে পারেনি যে সুহাসিনী গর্ভবতী। গাড়ি ছুটে চলেছে ঝমঝমিয়ে। বিধুশেখর ভেতরে বসে আছেন সোজা হয়ে চোখ বুজে, যেন ধ্যানমগ্ন। বিধুশেখরের অন্তরে একটিই চিন্তা, সুহাসিনীকে দেখতে পাবেন তো কৃষ্ণনগরে পৌঁছে? বাহকের হাতে যে পত্র এসেছে তাতে সুহাসিনীর কী অসুখ তা লেখা নেই। এখন শীতের সময়, ওলা ওঠার প্রকোপ এই সময় কম থাকে। ওই রোগটিকেই ভয় সবচেয়ে বেশি। একদিনও সে সময় দেয় না। তবে আর কোন রোগ হতে পারে? রোগ নিশ্চয় সাংঘাতিক রকমের কিছু নইলে এমনভাবে জরুরি বার্তা আসবে কেন? বিধুশেখরের সন্তান ভাগ্য বড় মন্দ। পুত্র তো জন্মালোই না, 5টি কন্যার মধ্যে 2টি মারা গেছে, আর 2টি বিধবা। বড় মেয়ে নারায়ণেরও কোনো পুত্র সন্তান হয়নি। সে বিধবা হয়েছে 3টি কন্যা সন্তান নিয়ে। বিধুশেখর প্রকাশ্যে স্নেহ মমতা দেখান না, কিন্তু কনিষ্ঠা কন্যা সুহাসিনীর ওপর মনে মনে তিনি তার সমস্ত স্নেহ উজাড় করে দিয়েছিলেন। কত আশা করেছিলেন সুহাসিনীর স্বামী দুর্গাপ্রসাদকে সব কিছু শিখিয়ে পড়িয়ে তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী করে যাবেন। সুহাসিনী যদি না বাঁচে তাহলে আর দুর্গাপ্রসাদের কোনো মূল্য নেই তার কাছে। তাহলে সব কিছু নবীন কুমারই পাবে। দেশ শুধু লোক জানে এবং চিরকাল জানবে যে নবীন কুমার রামকমল সিংহের সন্তান। সেটাই তো সত্য। অর্জুন চিরকাল নিজেকে পাণ্ডব বলেছে। সে কি কখনো ইন্দ্রপুত্র বলে নিজের পরিচয় দিয়েছে? বিধুশেখর ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ মাত্রই দেবতার অংশ নিয়ে জন্মায়। কত নারী সন্তানের আশায় দেবতার কাছে বর মাগে। বিম্ববতীর একটি পুত্র সন্তানের জন্য বড় সাধ ছিল। বিধুশেখর সেই সাধ পূর্ণ করে দিয়েছেন। এতে কুল রক্ষা হয়েছে। তার বন্ধু রামকমল সিংহ তৃপ্তির সঙ্গে শেষ নিঃশ্বাস ফেলেছেন। এর চেয়ে বড় পুণ্যকর্ম আর কি হতে পারে? নিছক ভোগ লালসা দৃষ্টিতে বিম্ববতীকে কখনো দেখেননি বিধুশেখর। শুধুমাত্র সন্তান জন্মের প্রয়োজনেই তিনি সহবাস করেছেন বিম্ববতীর সঙ্গে এবং নবীন কুমারের জন্মের পর আর একবারও তিনি বিম্ববতীকে শয্যাসঙ্গিনী হওয়ার জন্য আহ্বান জানাননি। এখন বিম্ববতী বিধবা, আর তো সে প্রশ্নই ওঠে না। কৃষ্ণনগর যাত্রার প্রাক্কালে নিজ স্ত্রী সৌদামিনীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন বিধুশেখর, কিন্তু বিম্ববতীর সঙ্গে একবার দেখাও করে আসতে পারেনি। বিম্ববতী লোকমুখে সংবাদ পাবেন যে বিধুশেখর শহরে নেই। তাতে কি বিম্ববতীর ক্ষীণতম অভিমানও হবে না? গাড়ি হঠাৎ থেমে যেতেই বিধুশেখর বাইরে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কিরে, থামলি কেন? বেটারা শিগগির চল। ওপর থেকে একজন পাইক বলল, হুজুর, কোম্পানির ফৌজ আসছে। বিধুশেখর বিউগুলের শব্দ শুনতে পেলেন। কোম্পানির সিপাহীরা মার্চ করে আসছে। এখন পথ ছেড়ে সরে দাঁড়াতে হবে। বিধুশেখরের গাড়ি নেমে গেল একটা মাঠের মধ্যে। বিধুশেখর দেখলেন প্রায় সহস্রাধিক পদাতিক ও অশ্বারোহী। এরা চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই। অনেকখানি সময় নষ্ট হলো। সামনে মাত্র 10-12 জন গোড়া সৈন্য, বাকি সবই দেশি সেপাই, বিখ্যাত বেঙ্গল রেজিমেন্ট। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত সবাই এ বেঙ্গল রেজিমেন্টের নামে ভয় কাঁপে। দেশে এখন যুদ্ধবিগ্রহ নেই, সর্বত্রই শান্ত অবস্থা। তবু কোম্পানির সৈন্যবাহিনী মাঝে মাঝেই পথ পরিক্রমা করে। শান্তি বজায় রাখার জন্য মাঝে মাঝে শক্তি সামর্থ্যের প্রদর্শন করা ব্রিটিশ জাতির রণকৌশলের একটি অঙ্গ। রেজিমেন্টে অবশ্য বাঙালি নেই। সিপাহীরা সকলেই পশ্চিমী ব্রাহ্মণ ও ক্ষত্রিয় জাতীয়। বাঙালি জাতি যুদ্ধবিদ্যা ভুলে গেছে। কলকাতায় রাজধানী স্থাপন করার পর সেই রাজধানীকে সুরক্ষিত করার জন্য ইংরেজরা বাঙালিদের হাত থেকে তলোয়ার বন্দুক কেড়ে নিয়ে
তার বদলে কলম ধরিয়ে দিয়েছে। বিধুশেখর মুগ্ধভাবে তাকিয়ে রইলেন সৈন্যবাহিনীর দিকে। কি সুন্দর সুশৃঙ্খলভাবে চলেছে সিপাহীরা। ইংরেজ জাতির শিক্ষার কি গুণ! 10-12 জন মাত্র গোঁড়া সৈন্যের হুকুমে সহস্র সহস্র দেশি সৈন্য নীরবে মাথা নিচু করে চলে। বিধুশেখর তার ঠাকুরদার মুখে গল্প শুনেছেন যে সেকালের নবাবী ফৌজকে আসতে দেখলেই গ্রামে জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ত। বিনা প্ররোচনায় লুণ্ঠন, নারী ধর্ষণ ও হত্যা ছিল নবাবী ফৌজের ব্যসন। সে অত্যাচারের প্রতিকারের জন্য কোথাও নালিশ জানাবার উপায়ও ছিল না। তাই নবাবী ফৌজকে আসতে দেখলেই সবাই বনে জঙ্গলে পালিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে ঈশ্বরকে ডাকত। সেই তুলনায় ইংরেজ জাতি কত ভদ্র, সভ্য। কোম্পানির ফৌজ কখনো অকারণে লুটপাট করে না, বরং কোম্পানির ফৌজ যে পথ দিয়ে যায় সে অঞ্চলে আর বহুদিন দস্যু তস্করের উপদ্রব থাকে না। ফৌজি কলম ছেড়ে একজন গোড়া অশ্বারোহী ছুটে এলো বিধুশেখরের গাড়ির দিকে। জুড়ি ঘোড়ার একটির গায়ে একটা ঘা চাবুক লাগিয়ে দিয়ে সে জিজ্ঞেস করলো, সাইজ ভেতরে কে আছে, জেনানা না মর্দানা? বিধুশেখর মুখ বাড়িয়ে বললেন, আই এম স্যার। গোড়া সৈনিকটি বয়সে অতি তরুণ, দুপুরের রৌদ্রে মুখখানি টকটকে লাল। সে আবার শূন্যে চাবুকের শব্দ করে বলল, তুমি কন মহারাজ আছো? কোম্পানির ফৌজ যাইতেছে, নামিয়ে দাঁড়াও নাই কেন? গোড়া সৈনিকের দুর্বোধ্য ভাষণ বিধুশেখর ঠিক বুঝতে পারলেন না, তবু দ্রুত নেমে এসে একটি সেলাম ঠুকলেন। গোড়া সৈনিক জিজ্ঞেস করলেন, তুমি কে? বিধুশেখর বললেন, বিধুশেখর মুখুজ্জি স্যার, লয়ার স্যার, প্র্যাকটিস ইন সিভিল কোর্ট স্যার। উষ্ণেশ হলো কুকুরের সন্তান। বিধুশেখর পুরোপুরি আইনজীবীর বেশভূষায় সজ্জিত হয়ে বেরিয়েছিলেন, চোগা, চাপকান ও মাথায় পাগড়ি। তিনি দেখলেন যে অন্য গাড়ির পাইক বরকান্দাজরা আগেই গাড়ি থেকে নেমে সমস্ত অস্ত্র শস্ত্র পায়ের কাছে রেখে হেঁট মস্তকে দাঁড়িয়ে আছে। বিধুশেখর বাইরে বেরোন কম, আগে কখনো কোম্পানির ফৌজের সামনে পড়েনি, তাই এসব নিয়ম কেতা জানেন না। তিনি তাড়াতাড়ি পাগড়ি খুলে সাহেবটিকে আবার সেলাম জানালেন। অশ্বারোহী সঙ্গে সঙ্গে পেছন ফিরে ধুলো উড়িয়ে আবার ছুটে গেল। কি অপূর্ব দার্ঢ্যময় তেজিয়ান তার ভঙ্গি, যেন চোখের নিমেষে সে আবার ফিরে গিয়ে মিশে গেল মূল বাহিনীর সঙ্গে। যতক্ষণ ওদের দেখা যায় ততক্ষণ বিধুশেখর এক হাতে পাগড়ি নিয়ে অন্য হাতে সেলামের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। এজন্য তিনি ক্রুদ্ধ বা বিরক্ত বোধ করলেন না। ইংরেজ দেশে শান্তি ও ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছে, তার বিনিময়ে এইটুকু সম্ভ্রম তো তারা দাবি করতেই পারে। রাজার জাতি হিসেবে শক্তিমান ইংরেজের প্রতি বিধুশেখরের রীতিমতন শ্রদ্ধাই আছে, কিন্তু তারা যখন ম্লেচ্ছ শিক্ষার প্রবর্তন কিংবা এ দেশের ধর্মের উপর হস্তক্ষেপ করে সেগুলি শুধু বিধুশেখর সহ্য করতে পারেন না। কোম্পানির ফৌজের জন্য 1.5 ঘন্টা সময় অতিবাহিত করার পর বিধুশেখর আবার যাত্রা শুরু করলেন। এরপর আর কোনো বিঘ্ন ঘটল না। পথে এক স্থানে রাত্রিবাস করে কৃষ্ণনগর পৌঁছলেন পরদিন দ্বীপ্রহরে। নিজেদের বাড়িতে এসে বিধুশেখরের প্রায় মাথায় হাত দিয়ে বসে পড়বার মতন অবস্থা হলো। তাঁর কন্যা সুহাসিনী তখনও বেঁচে আছে বটে, কিন্তু একেবারে যেন শেষ অবস্থা, এবং তার স্বামী দুর্গাপ্রসাদও সমানভাবে পীড়িত। তাদের দুজনেরই কালা জ্বর হয়েছে। দিবাকররা আগেই পৌঁছে গিয়ে চিকিৎসাপত্রের পর্যাপ্ত ব্যবস্থা করেছে বটে, কিন্তু আশা খুব কম। কালাজ্বর যেন সাক্ষাৎ কালান্তক জম, একবার ছুঁলে আর নিস্তার নেই। যশোর বা খুলনার দিকে হাজার হাজার লোক এই ব্যাধিতে মারা যাচ্ছে। এখন সেই রোগ কৃষ্ণনগরেও এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই কালাজ্বরের কাল গ্রাসে পতিত হয়েছে বেশ কয়েকজন লোক। বিধুশেখর যেন উন্মত্ত হয়ে উঠলেন। এ জীবনে তিনি মৃত্যু কম দেখেননি। মৃত্যু তো জীবের অমোঘ ভবিতব্য, যার যখন যাবার কথা যেতেই হবে। কিন্তু বিধুশেখর যেন কিছুতেই তার প্রিয়তমা কনিষ্ঠা কন্যা আর তার স্বামীর বিয়োগ যন্ত্রণা সইতে পারবেন না। কৃষ্ণনগর রাজবাড়ির দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের সঙ্গে তার পূর্ব থেকেই পরিচয় ছিল।